শুরু করছি তিন গোয়েন্দা সিরিজের দারুণ চমৎকার আরেকটি গল্প, ভলিউম 15 থেকে জাদুচক্র। প্রথম প্রকাশ মার্চ 1992। শুরু হচ্ছে জাদুচক্র এর প্রথম পর্ব। এই কি করছো তোমরা? জিজ্ঞেস করলো এলিনর হেস। নুবার প্রেসের মেইল রুমের দরজায় দাঁড়িয়ে রয়েছে, ভ্রুকুচকে তাকিয়ে রয়েছে তিন গোয়েন্দার দিকে। আমরা, মুসা জবাব দিল, চিঠি বাছাই করছি। বাজে কথা, থমকে উঠল হেস। চেহারাটা ভালোই তার, তবে রেগে যাওয়ায় তেমন ভালো আর দেখাচ্ছে না। মেইল ক্লার্কের ভান করছো, কিন্তু আমি জানি তোমরা গোয়েন্দা। নুবার প্রেসের তরুণ প্রকাশক হেস, কর্মচারীরা নাম রেখেছে উলফ। হাসতে শুরু করলো, রাগের ভান করেছে এতক্ষণ। প্রাইভেট ডিটেকটিভ তোমরা, তাই না? খাইছে, সত্যি ভয় পাইয়ে দিয়েছিলেন। রবিন হাসল। এই গরমে গোয়েন্দাগিরি তেমন জমছে না, তাই অফিসের কাজ শিখতে এসেছি। চুপ করে বসে থাকার চেয়ে তো ভালো। আমাদের পরিচয় জানলেন কি করে? কিশোর জিজ্ঞেস করল। তার বুদ্ধিদীপ্ত চোখ জোড়ায় কৌতূহল। কাল রাতে হলিউডে যাওয়ার জন্য একটা লিমুজিন ভাড়া করেছিল আমার চাচা হাইমার হেস। এলিনর জানালো। সোনাই কাজ করা একটা রোলস রয়েস। শেফার একজন ইংরেজ, নাম হ্যানসন। হো, এই কথা, হাসলো কিশোর। তাহলে হ্যানসানই বলেছে আমাদের কথা। হ্যাঁ, প্রচুর কথা বলে লোকটা। রেগুলার মক্কেলদের নাম জিজ্ঞেস করেছিলাম, তোমাদের নাম বলে দিল। আরো বলল, যেখানে যাও তোমরা সেখানেই নাকি রহস্য হাজির হয়। হাজির হয় ঠিক বলা যাবে না, মুসা বলল। খুঁজিয়ে বের করে কিশোর পাশা। তখন আর তাকে সাহায্য না করে উপায় থাকে না আমাদের, যোগ করলো রবিন। পকেট থেকে তিন গোয়েন্দার একটা কার্ড বের করে বাড়িয়ে দিল কিশোর। বাহ, একেবারে প্রফেশনাল। হাতে নিয়ে দেখতে দেখতে বলল উলফ। ভালোই হলো, কখনো গোয়েন্দার দরকার পড়লে তোমাদের ডাকবো। আমার কাজ করে দেবে তো? নিশ্চয়ই, এটাই তো আমাদের হবি। যে কোনো রহস্যের সমাধান করতে রাজি আমরা, যত জটিল হবে তত খুশি। তাই? তাহলে এক্ষুনি একটা রহস্য বোধহয় দিতে পারি। ধরো, অফিসের ফটোকপি মেশিনটা এত আওয়াজ করে কেন? মেইল রুমের বাইরে পদশব্দ শোনা গেল। পিছিয়ে গিয়ে হলে ঢুকে বাড়ির সামনের দিকে তাকালো উলফ। ও চাচা, এত দেরি করলে কেন? তার পাশে এসে দাঁড়ালেন লম্বা পাতলা ধূসর চুলওয়ালা একজন মানুষ, ছোট গোঁফ। তিনি মিস্টার হাইমার হেস। চেহারাটা যেমন মার্জিত, পরনের পোশাক আশাকও তেমনি। মেইল রুমে উঁকি দিয়ে গোয়েন্দাদের দেখলেন। ভাইপোর প্রশ্নের জবাবে বললেন, গাড়িটা গ্যারেজে দিয়ে এলাম, ভাবলাম পাবো বুঝি আরেকটা, কিন্তু দিতে পারলো না। বাড়তি গাড়ি নাকি নেই, শেষে ট্যাক্সি ডেকে আসতে হয়েছে। এত সময় লাগলো, বিরক্তিকর। আজকাল আর কোনো কিছুরই নিশ্চয়তা নেই। ঠিক বলেছ, একমত হয়ে বলল তার ভাইপো। চাচা, আজকেই তো পাণ্ডুলিপি নিয়ে আসার কথা লেমিল ডিফের। তার সঙ্গে দেখা করতে চাও? লেমিল ডিফ? অবাক মনে হলো হেসকে, একই সাথে বিরক্ত। তাকে তুমি চেনো চাচা? থালিয়া ম্যাকফিল্ড, বিজনেস ম্যানেজার। মহিলার বই ছাপা নিয়ে সেই কথাবার্তা বলছে। ও হ্যাঁ, মনে পড়েছে, সফর। হ্যাঁ, মহিলার গাড়িটা চালায় বটে। কিছুটা অধৈর্য মনে হলো উলফকে। তবে সে থালিয়া ম্যাকফিল্ড বিজনেস ম্যানেজার, আর যে পাণ্ডুলিপিটা নিয়ে আসছে সেটা খুব আলোড়ন সৃষ্টি করবে। মহিলা যখন অভিনেত্রী ছিলেন তখনকার হলিউড স্টুডিওতে এমন কোনো মানুষ নেই যাকে মহিলা চেনেন না। তার স্মৃতিকথা বই আকারে বেরোচ্ছে, এ কথা শুনলে পাগল হয়ে যাবে, লোকে কিনবেই। সারা জবাবে আমিও জানি, লোকের কাণ্ড কারখানায় মাথায় ঢোকে না আমার। এক সময় না হয় অভিনেত্রী ছিলই, তখনকার কথা আলাদা। এখন কেন তাকে নিয়ে এত মাতামাতি? যাকে আমাদের ব্যবসা করা দরকার, তার বই ছেপে টাকা এলে ছাপাতে কোনো দোষ দেখি না। থালিয়াকে এত ছোট করে দেখো না। তো কিভাবে দেখবো? 30 বছরের মধ্যে একটা ছবি করেনি। তাতে কি, কিংবদন্তি হয়ে আসেন তিনি। তাতেই বা কি হলো? প্রশ্নের জবাবের অপেক্ষা করলেন না তিনি। একটু পরেই সিঁড়িতে তার পায়ের শব্দ শুনতে পেল ছেলেরা। দোতলায় উঠে যাচ্ছেন তার অফিসে। বেশ অসন্তুষ্ট মনে হলো উলফকে। চাচার সঙ্গে এ ধরনের আলোচনায় প্রায় বিরক্ত হতে হয় তাকে।
তবে ভয় আর মান্যও করে, বোঝা গেল। থালিয়া ম্যাকফির সঙ্গে পরিচয় আছে আপনার? কিশোর জিজ্ঞেস করলো। চোখ মিটমিট করলো উলফ। তাকে চেনো নাকি? সিনেমা আর থিয়েটার নিয়ে কিছু পড়াশোনা করেছি, তার সম্পর্কে পড়েছি। সুন্দরী, ভালো অভিনেত্রী, তবে এখনকার দর্শকদের সেটা আর যাচাই করার উপায় নেই। কোনো হলে তার ছবি চলে না, এমনকি টেলিভিশনেও না। না, উপায় নেই, উলফ জানালো। একা একা থাকতে ভালোবাসেন, কারোর সঙ্গে দেখা করেন না, সব কাজই করেন লেমিন লিফের মাধ্যমে। খুব ভালো ম্যানেজার লোকটা। শুরু করেছিল সোফারের চাকরি দিয়ে, নিজের গুণে উঠে এসেছে এত উপরে। অবসর নেওয়ার পর নিজের অভিনীত ছবিগুলোর নেগেটিভ প্রডিউসারদের কাছ থেকে কিনে নিজের বাড়িতে বিচের ভল্টে রেখে দিয়েছেন থালিয়া। মালিবুর কাছে তার এস্টেট। ডিফ এর ইঙ্গিত দিয়েছে খুব তাড়াতাড়ি সেগুলো টেলিভিশন কোম্পানির কাছে বিক্রি করে দেয়া হবে। আর তাই যদি হয় তাহলে তার বই বেস্ট সেলার হবেই হবে। ভালো যে হবে এ কথা ভেবে হাসি ফুটল উলফের মুখে। মেল রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে ওঠার আওয়াজ শোনা গেল। হোঁচট খেলো একবার, সেটাও বোঝা গেল। মৃদু শীষ দিতে দিতে দোতলায় উঠে গেল সে। চমৎকার লোক, মুসা মন্তব্য করলো। তবে খুব অগোছালো, নিজেকেও সামলাতে পারে না, খালি আছাড় খায়। এ কথার জবাব দিল না কেউ। গত 3 হপ্তাহ ধরে নোবার প্রেসের অফিসে কাজ করছে ওরা। জানে প্রতিদিন সকালে সিঁড়িতে হোঁচট খায় উলফ। বিশাল চওড়া কাঁধ, পেশিবহুল শরীর, কিন্তু দেহের অঙ্গ প্রত্যঙ্গ একটার সঙ্গে আরেকটার কিছু অমিল রয়েছে। যেমন পিপের মতো ছাতির সঙ্গে পা দুটো বেমানান, কিছুটা খাটো, পায়ের পাতা আরো ছোট, নাকটা ভাঙা। ওরকম ভাবে হোঁচট খেয়ে কোথাও পড়ে গিয়ে বোধহয় ভেঙেছে। চ্যাপটা হয়ে গেছে এখন ওটা, তোবড়ানো। বেশ ঘন চুল, খুব ছোট করে ছাঁটা, তারপরও কিভাবে যেন এলোমেলো হয়ে যায়। কড়া মার দিয়ে ইস্ত্রি করে কাপড় পরে, তবু কুঁচকে থাকে কোথাও কোথাও। সব কিছু মিলিয়ে চেহারাটা ভালো, আন্তরিক ব্যবহার। তাকে পছন্দ করে 3 গোয়েন্দা। ঘরের একপাশে একটা লম্বা টেবিল, চিঠি বেছে বেছে তাতে সাজিয়ে রাখতে লাগলো ওরা। চিঠি বোঝায় বড় একটা ক্যানভাসের বস্তা খুলছে কিশোর। এই সময় সেখানে হন্তদন্ত হয়ে এসে হাজির হলেন ধূসর চুলওয়ালা একজন মানুষ, কেমন যেন নির্জীব। গুড মর্নিং মিস্টার রাইট, কিশোর বলল। মর্নিং, জবাব দিলেন মিস্টার রাইট। অফিস ম্যানেজার তিনি। পাশের একটা ছোট ঘরে চলে গেলেন, তার ডেস্কে বসলেন। জিজ্ঞেস করলেন, মিস্টার হোসের সঙ্গে দেখা হয়েছে? হয়েছে, এই কমিউনিট আগেই তার অফিসে গেছেন। তার সঙ্গে দেখা করা দরকার। ফোঁস করে নিঃশ্বাস ফেললেন রাইট। হাইমার হোসকে পছন্দ করেন না তিনি। কর্মচারীদের কেউই করে বলে মনে হয় না। জোর করেই নাকি কোম্পানিতে ঢুকেছেন তিনি, সবাই বলে। নোবার প্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন উলফের বাবা। নৌ দুর্ঘটনায় মারা গেছেন তিনি। ছেলের বয়স তখন 19। উইল অনুযায়ী প্রেসের প্রেসিডেন্ট হয়েছেন হাইমার। উলফের বয়স 30 হওয়া তক প্রেসটা চালানোর দায়িত্ব তার। মনে হয় একদিন 3 গোয়েন্দাকে বলেছিলেন রাইট, সম্পত্তি আর উলফকে বাঁচানোর জন্য এরকম উইল করে গেছেন মিস্টার হেস। ছেলেটা যেন কেমন, তার সম্পর্কে কিছুই ঠিক করে বলা যায় না। সবাই ভেবেছে প্রকাশনা ব্যবসা তাকে দিয়ে কোনোদিনই হবে না, অথচ ভালোই তো পারছে। কোন বই চলবে কোনটা চলবে না ঠিক বুঝে ফেলে। ব্যবসা ভালো চালাতে পারবে। আর কিছুদিন, এই আসছে এপ্রিল পর্যন্ত মিস্টার হাইমারকে সহ্য করতে হবে আর কি আমাদের। তখন উলফের বয়স 30 হবে। কি চালায় যে চলছি। টাকার ব্যাপারটা পুরোপুরি তার কন্ট্রোলে। অফিসের জন্য কিছু কিনতে হলে তাকে বলতে হয়, এমনকি একটা পেন্সিল কিনতে হলেও। এভাবে কাজ করা যায়? হাইমারের কথা বলতে গেলেই রেগে যান রাইট। এখনো তাই হয়েছেন। কিছু বললেন না, কাজ শুরু করলেন। মুসা যখন চিঠিগুলো অন্য অফিসে দিয়ে আসতে যাচ্ছে, তখনও দেখল বিরক্ত হয়ে ফাইলের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। নোবার অ্যাডাবে প্রতিষ্ঠিত করা হয়েছে নোবার প্রেস। একটা পুরনো ঐতিহাসিক দোতলা বিল্ডিং, দুপাশে দুটো আধুনিক ব্যবসা প্রতিষ্ঠান। জায়গাটা সান্তা মনিকার ব্যস্ততম এলাকা প্যাসিফিক অ্যাভিনিউতে। এই অ্যাডাবের সৃষ্টি হয়েছে সেই সময়ে যখন ক্যালিফোর্নিয়া শাসন করত মেক্সিকোর গভর্নররা। দেয়ালগুলো পুরু, অ্যাডাবের যেমন থাকে। প্রচণ্ড গরমের দিনে বাইরে যখন আগুন জ্বলতে থাকে, ভীষণ কড়া রোদ, তখনও ভেতরে চমৎকার ঠান্ডা। নিচতলার সমস্ত জানালায় কারুকাজ করা লোহার গ্রিল লাগানো বাড়িটাকে আকর্ষণীয় করেছে।
প্রথমে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ঢুকল মুসা। বেশ বড় ঘর। মেল রুম থেকে বেরিয়ে হল পেরিয়ে এই ঘরটা পড়ে। মাঝবয়সী রুক্ষ স্বভাবের একজন মানুষ এই ডিপার্টমেন্টের প্রধান। অ্যাডিং মেশিনে এক গাদা ইনভয়েস নিয়ে কাজ করছে দুজন মহিলা। তাদের কাজ দেখছেন তিনি গম্ভীর মুখে। গুড মর্নিং মিস্টার ওয়াল্টার বলে এক বান্ডিল খাম তার টেবিলে রেখে দিল মুসা। ভ্রু কুঁচকালেন ডেভিড ওয়াল্টার। ওই বক্সে রাখো, এখানে কি মনে থাকে না? রোজ বলে দিতে হয় কেন? ওয়াল্টার, পেছন থেকে বললেন মিস্টার রাইট। ওকে কিছু বলার দরকার হলে আমাকে বলবেন। হল ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন তিনি। ও আমার ডিপার্টমেন্টে কাজ করে, কিছু বোঝাতে হলে আমি বুঝিয়ে দেব, আপনি ধমকাবেন না। এসব পরিস্থিতিতে অস্বস্তিতে পড়ে যায় মুসা। তাড়াতাড়ি বেরিয়ে এলো ওখান থেকে। আসার আগে রাইটকে বিড়বিড় করে বলতে শুনল, ঝগড়া করার ওস্তাদ, একটা বছরও টিকবে না এখানে। ওষুধের কোম্পানিটা যে কি করে 5 বছর সহ্য করেছে ওকে ঈশ্বর জানে। অ্যাডাবের সামনের দিকে আরেকটা বড় ঘরে রয়েছে রিসেপশনিস্টের ডেস্ক। সেখানে কয়েকটা চিঠি এনে রাখলো মুসা। তারপর সিঁড়ির দিকে চলল দোতলায় ওঠার জন্য। সম্পাদক মণ্ডলী, বইয়ের ডিজাইন আর প্রোডাকশনের লোকেদের অফিস ওখানে। বিকেলের আগে একজন আরেকজনের সঙ্গে কথা বললেন না রাইট এবং ওয়াল্টার। তারপর মেল রুমের কোণে যে ফটোকপি মেশিনটা রয়েছে সেটা গেল বিকল হয়ে। এক কথা দু কথা থেকে বেঁধে গেল তুমুল ঝগড়া। ওয়াল্টার বলতে লাগলেন মেশিনটা তক্ষুনি মেরামত করতে হবে। রাইট বললেন আগামী সকালের আগে কিছুতেই আসতে পারবে না মিস্ত্রি। বিকেল 4টের একটু আগে তখনও কথা কাটাকাটি করেই চলেছেন দুজনে। এই সময় কিশোর চলল দোতলায় সমস্ত ডেস্ক থেকে চিঠি সংগ্রহ করে নেয়ার জন্য, যেগুলো বাইরে পাঠাতে হবে। উলফের অ্যাসিস্ট্যান্ট মিসেস সাইমন হাসলেন কিশোরের দিকে তাকিয়ে। গোলগাল মসৃণ মুখ তার, কুমড়োর মতো মোটা শরীর। অনেক বছর হলো চাকরি করছেন এখানে। উলফের আগে তার বাবার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। দুটো খাম বাড়িয়ে দিলেন কিশোরের দিকে। তারপর তাকালেন সিঁড়ির দিকে। কাউকে আসতে দেখেছেন। তারপর উলফের অফিসের খোলা দরজা দেখিয়ে মানুষটাকে বললেন, উনি বসে আছেন আপনার জন্যে। ঘুরে তাকালো কিশোর। পাতলা কালো চুল একজন লোক এসেছে, পরনে হালকা রঙের গ্যাবার্ডিনে স্যুট। তার পাশ কাটিয়ে উলফের অফিসের দিকে চলে গেল। উনি মিস্টার লেমিলদেভ, মিসেস সাইমন বললেন নিচু স্বরে। থালিয়া ম্যাকফির ম্যানুস্ক্রিপ্ট নিয়ে এসেছেন বোধহয়। শব্দ করে নিঃশ্বাস ফেললেন তিনি। সারাটা জীবনই মহিলার ওখানে কাটিয়ে দিলেন ভদ্রলোক। কেমন রোমান্টিক না? এতে রোমান্টিকতার কি দেখলেন মহিলা বুঝতে পারল না কিশোর। সে মুখ খোলার আগেই অফিস থেকে বেরিয়ে এলো উলফ, হাতে এক গাদা কাগজ। ও কিশোর, তুমি আছো, ভালোই হয়েছে। এটা পাণ্ডুলিপি, যত চট করে গিয়ে কপি করে নিয়ে এসো তো। হাতে লেখা, বাড়তি কপি নেই, ডুপ্লিকেট করে রাখা উচিত। মিস্টার রাইট হুঁশিয়ার করে দিয়েছেন যাতে খোয়া না যায়। মেশিনটা খারাপ হয়ে গেছে, কিশোর জানালো। বাইরে কোনোখান থেকে করে আনবো? দরজায় বেরিয়ে এলেন ডিফ। না, এখানে থাকাই নিরাপদ, বাইরে বের করা ঠিক হবে না। ভাববেন না, যত্ন করেই রাখবো আমরা। উলফ কথা দিল তাকে। মাথা ঝাঁকালেন ডিফ। গুড, ম্যানুস্ক্রিপ্ট তো পেলেন, দয়া করে চেকটা যদি দেন তো এখন যেতে পারি। চেক? প্রতিধ্বনি করলো যেন উলফ। অ্যাডভান্সের কথা বলছেন? নিশ্চয়ই, কন্ট্রাক্ট হয়েছে। এটা দিলেই আপনি মিস ম্যাকঅ্যাফিকে $25,000 অগ্রিম দেবেন। মিস্টার ডিফ, মুখ কালো করে ফেলেছে উলফ। পাণ্ডুলিপি পেলে আগে পড়ে দেখি আমরা। চেক তৈরি হয়নি এখনো। তাই নাকি? বেশ, যাই, ডাকে পাঠিয়ে দেবেন চেকটা। সিঁড়ির দিকে রওনা হলেন লেমিনলিভ। টাকাটার খুব দরকার বোধহয় লোকটার, মিসেস সাইমন মন্তব্য করলেন। পাবলিশিং এর ব্যাপারে কিছু জানে না আর কি। চুক্তিপত্রটাও মনে হয় ঠিক মতো পড়েনি। পরিষ্কার লেখা রয়েছে সবকিছু, পড়েনি বলেই ওভাবে টাকা চেয়েছে। অফিসে গিয়ে ঢুকলো উলফ। মেল রুমে ফিরে এলো কিশোর। ওভারটাইম করতে পারবে? রাইট জিজ্ঞেস করলেন। পাখির ওপরে লেখা বইটা সার্কুলার পাঠাতে হবে, রেডি হয়েছে এই মাত্র, জানালো প্রিন্টার। খামে ভরে ঠিকানা লিখে ফেলতে হবে আমাদের। আমি নিজে পোস্ট অফিসে নিয়ে যেতে চাই ওগুলো। বাড়তি কাজ করতে আপত্তি নেই ছেলেদের। বাড়িতে ফোন করে জানিয়ে দিল ফিরতে দেরি হবে।
ছুটি হলে অন্যান্য কর্মচারীরা বেরিয়ে গেল। তখন পুরো দমে কাজ চলছে তিন গোয়েন্দার। 6:45 খামের বান্ডিলগুলো নিয়ে উঠলেন রাইট। পোস্ট অফিসে যাবেন, বললেন, চিঠিগুলো পোস্ট করে ফেরার পথে কিছু ফ্রাইড চিকেন নিয়ে আসবো মোড়ের দোকান থেকে। তিনি বেরিয়ে গেলে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এলো ছেলেরা। মেল রুমের খোলা জানালা দিয়ে হুড়মুড় করে যেন ঢুকে পড়লো এক ঝলক দমকা হাওয়া। দড়াম করে লাগিয়ে দিল একটা দরজা। আবার কাজ করতে বসেছিল ওরা, প্রচন্ড শব্দে চমকে উঠল। 6:15 কাঁচ থামিয়ে নাক কুঁচকে ফেলল রবিন। ধোঁয়ার গন্ধ মনে হয়। বন্ধ দরজার দিকে তাকালো মুসা। প্যাসিফিক অ্যাভিনিউতে যানবাহনের গুঞ্জন কানে আসছে। সেসব ছাপিয়ে কানে এলো আরেকটা চাপার শব্দ। অ্যারবের পুরো দেয়ালের জন্য আওয়াজটা স্পষ্ট হতে পারছে না। ভ্রুকুটি করল কিশোর। এগিয়ে গিয়ে দরজায় হাত রাখলো খোলার জন্যে। গরম লাগলো কাঠ। নবে হাত দিয়ে দেখলো আরো গরম। সাবধানে আস্তে করে দরজাটা খুলল সে। কানে এসে যেন ধাক্কা মারলো ভারী গর্জন। গল গল করে এসে ঘরে ঢুকতে লাগলো ঘন ধোঁয়া। খাইতে, চিৎকার করে বলল মুসা। এক ধাক্কায় আবার পাল্লাটা লাগিয়ে দিল কিশোর। ফিরে তাকিয়ে জানালো, আগুন! হল ঘরে আগুন লেগেছে। দরজার ফাঁক ফোকর দিয়ে এখন ধোঁয়া চুইয়ে বেরোচ্ছে। এগিয়ে যাচ্ছে খোলা জানালাটার দিকে। জানালার বাইরে অ্যারব আর পরের বাড়িটার মাঝে সরু একটা পথ, হেঁটে যাওয়া যায়। তবে লোহার গ্রিল আটকে দিয়েছে ওদেরকে ঘরের মধ্যে। জানালার কাছে গিয়ে চেঁচাতে শুরু করলো সে, আগুন! আগুন! কেউ জবাব দিল না। ঠেলে দেখলো গ্রিলগুলো নড়লও না। একটা ধাতব চেয়ার নিয়ে গিয়ে গ্রিলের ওপর ঠেসে ধরে ঠেলতে শুরু করলো রবিন আর মুসা। একটা পা বাঁকা হয়ে গেল ওটার। গ্রিলের কিচ্ছু হলো না। লাভ নেই। মিস্টার রাইটের অফিসে চলে গেছে কিশোর। সেখান থেকে চেঁচিয়ে বলল, টেলিফোনটাও ডেড। মানুষজন কেউ নেই যে আমাদের চিৎকার শুনবে। দ্রুত আবার এসে দাঁড়ালো হলে ঢোকার দরজার কাছে। বেরোতে হবে আমাদের, আর এটাই একমাত্র পথ। হাঁটু গেড়ে বসে পড়ল সে। আরেকবার খুলল দরজাটা। খোলা পেয়ে ভলকে ভলকে এসে ধোঁয়া ঢুকতে শুরু করলো। কেসে উঠল রবিন। মশার চোখ দিয়ে পানি গড়াতে শুরু করলো। দুজনেই এসে বসেছে কিশোরের পাশে। হলের ভেতরে তাকিয়ে রয়েছে। ধোঁয়া তো নয়, যেন কঠিন কালচে ধূসর কোনো পদার্থ দিয়ে ভরে দেয়া হয়েছে ঘর। আগুনের শিখা নেচে নেচে এগিয়ে চলেছে দেয়াল থেকে সিঁড়ির দিকে। মুহূর্তের জন্য আগুনের দিক থেকে মুখ ফেরালো কিশোর। শ্বাস নিতে গিয়ে ফুঁপিয়ে উঠল একবার নিজের অজান্তেই। দম বন্ধ করে ফেলে আবার তাকালো আগুনের দিকে। দরজা দিয়ে বেরোবে কিনা ভাবছে। এই সময় এক ঝলক গরম বাতাস এসে লাগলো গায়ে। যেন জড়িয়ে ধরল উত্তপ্ত একটা দানবীয় থাবা। নাক মুখ কুঁচকে ফেলে ঝটকা দিয়ে দরজার কাছ থেকে সরে এলো সে। পারবো না, ফিসফিসিয়ে বলল কিশোর। এই আগুনের ভেতর দিয়ে বেরোনো যাবে না। আর কোনো পথ নেই। আটকাই পড়লাম আমরা। একটা মুহূর্ত চুপ করে রইল তিনজনেই। তারপর ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে মুসা বলল, কারো না কারোর চোখে পড়বেই ধোয়া। দমকমকে খবর দেবে। শ্বাস নিতে গিয়ে ঘর ঘর আওয়াজ বেরোলো গলার ভেতর থেকে। পাগলের মতো চারপাশে চোখ বোলালো কিশোর। জিনিসটা এই প্রথম চোখে পড়ল তার, যেটা একটা উপায় করে দিলেও দিতে পারে। যে লম্বা টেবিলটা চিঠি বাছাইয়ে কাজ করছে ওরা, সেটার নিচে একটা ট্র্যাপ ডোর। হাত তুলল সে। দেখো, নিশ্চয়ই সেলার টেলার রয়েছে, আর বাতাসও ওখানে ভালো হবে এখানকার চেয়ে। ছুটল ওরা। টেবিল সরিয়ে টেনে ঢাকনা তুলল মুসা। নিচে তাকালো। পাতাল ঘর আছে নিচে। ইটের দেয়াল, প্রায় 8 ফুট নিচে কাঁচা মেঝে। বাতাস ভেজা ভেজা, পুরনো গন্ধ। দ্বিধা করল না ওরা। যতই খারাপ হোক এখানকার চেয়ে অন্তত ভালো। ফোকরের 2 কার্নিশ ধরে দোল দিয়ে নিচে নেমে গেল মুসা। তারপরে নামলো অন্য 2 জন। নিরাপদে নেমে মুসার কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ঢাকনাটা আবার নামিয়ে দিল রবিন। অন্ধকারে দাঁড়িয়ে কান পেতে রইল ওরা। আগুনের শব্দ শোনা যাচ্ছে এখান থেকেও। ওরা নিরাপদ ঠিকই, তবে কতক্ষণের জন্যে? কল্পনায় দেখছে কিশোর ছড়িয়ে পড়ছে আগুন। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে সব কিছু পোড়াতে পোড়াতে উঠে যাচ্ছে ছাদের দিকে। যদি ধসে পড়ে ছাদ, জ্বলন্ত ভারী কড়িকাঠগুলো খসে পড়বে যখন, সামলাতে পারবে উপরের মেঝেটা, নাকি ভেঙে যাবে? আর যদি নাও ভাঙে, কেউ কি বুঝবে ওরা রয়েছে এখানে? মুক্ত করতে আসবে? এই, কিশোরের হাত খামচে ধরল মুসা। শুনছো? দূরে সাইরেন শোনা যাচ্ছে। আসছে, রবিন বলল। জলদি করো ভাই, তাড়াতাড়ি এসো। দমকলের লোকেদের উদ্দেশ্যে বলল মুসা। সময় বেশি নেই। এগিয়ে আসছে সাইরেন। আরও সাইরেনের শব্দ যোগ হলো প্রথমটার সাথে।
তারপর কাছে এসে একে একে চুপ হয়ে যেতে লাগলো। বাঁচাও, বাঁচাও, চেঁচাতে লাগলো মুসা। এই যে আমরা এখানে। অপেক্ষা করে রইল তিনজনে। মনে হলো পুরো একটা যুগ পরে ওপরে মচমচ আর দুরুম দুরুম আওয়াজ শুনতে পেল। নিশ্চয় জানালা খুলছে, রবিন বলল। টেনে ছাড়িয়ে দিচ্ছে গ্রিলগুলো। ওদের ওপরে পানি ছিটানোর আওয়াজ হচ্ছে। মুখে পানি পড়ল কিশোরের। তার পরপরই হাতে আর কাঁধে ময়লা পানি এসে কয়েক ধারায় পড়তে লাগলো তার উপর। আরে ডুবে মরবো তো, চেঁচিয়ে উঠল মুসা। এই থামুন থামুন, মেরে ফেলবেন তো। পানির শব্দ থেমে গেল। ট্র্যাপ ডোরটা খুলুন, চিৎকার করে বলল রবিন। বেশ কিছু থ্যাপ থুপ ধুপ ধাপ আওয়াজের পর খুলে গেল ঢাকনা। দেখা গেল একজন ফায়ারম্যানের মুখ নিচে তাকিয়ে রয়েছে। এই যে এখানে, বলে উঠল সে। এই পেয়েছি পেয়েছি ছেলেগুলোকে। লাফিয়ে সেলারে নামলো লোকটা। মুহূর্ত পরে রবিনকে তুলে ধরলো উপর দিকে। ওপর থেকে তার বাড়ানো হাতটা চেপে ধরে টেনে তুলে নিল আরেকজন ফায়ারম্যান। তারপর ধরে ধরে নিয়ে চলল জানালার দিকে। লোহার গ্রিল নেই। দুটো হোস পাইপ মরা সাপের মতো নেতিয়ে রয়েছে মেল রুমের মেঝেতে। হাঁচড়ে পাঁচড়ে কোনো মতে জানালার চৌকাঠে উঠে ওপাশের সরু রাস্তায় নামলো রবিন। কয়েক পা এগোনোর পরই কানে এলো কিশোরের কণ্ঠ। আরেকটু পরে মুসার। যে লোকটা ওদেরকে টেনে তুলেছে সে এলো পেছন পেছন। দৌড় দাও, বলে উঠল সে। জলদি, ছাদ ধসে পড়বে। দৌড় দিল ছেলেরা। বড় রাস্তায় বেরিয়ে আসার আগে আর থামল না। রাস্তার মুখ আগলে দাঁড়িয়ে রয়েছে একটা দমকলের গাড়ি। কয়েকটা হোস পাইপ চলে গেছে পথের উপর দিয়ে। এখন নেতিয়ে রয়েছে পানি ছেটানো বন্ধ রাখায়। ও গড, বেঁচে আছো তোমরা, গুড, মিস্টার রাইট বললেন। হাতে একটা কাগজের ব্যাগ, তাতে ফ্রাইড চিকেন। এই সরুন সরুন, হুঁশিয়ার করলো একজন ফায়ারম্যান। রাস্তায় জনতার ভিড়। সেদিকে সরে গেলেন রাইট। তার সঙ্গে গেল ছেলেরা। ওরা আমাকে ঢুকতে দেয়নি, কৈফিয়তে সুরে ছেলেদেরকে জানালেন তিনি। তোমরা ভেতরে রয়েছো বলেছি ওদেরকে, তারপরেও দিল না। এখনো বিমূঢ় ভাবটা যেন পুরোপুরি কাটেনি তার। হয়েছে মিস্টার রাইট, কিশোর বলল। আর ভাবতে হবে না, আমরা ভালোই আছি। বুড়ো মানুষটার হাত থেকে খাবারের ব্যাগটা নিয়ে সামনের একটা শপিং সেন্টারের নিচু দেয়ালে তাকে বসতে সাহায্য করল। মিস্টার রাইট, মিস্টার রাইট, ডাক শুনে চারজনই তাকিয়ে দেখলেও ছুটে আসছেন মিস্টার ওয়াল্টার। ভিড় সরিয়ে বেরিয়ে এসেছেন তিনি। কি হয়েছে মিস্টার রাইট? ধোঁয়া দেখলাম, কাছেই একটা রেস্টুরেন্টে খেতে বসেছিলাম, দেখি ধোঁয়া লাগলো কি করে? মিস্টার রাইট জবাব দেবার আগে পথের মোড় ঘুরে ছুটে আসতে দেখা গেল উলফকে। পেছনে আসছেন হাইমার হেস, তার পেছনে মিসেস সাইমন। মিস্টার রাইট, চিৎকার করে বলল উলফ, আপনি ঠিক আছেন? এই ছেলেরা তোমরা ভালো? বলো, মুসা বলল। রাইটের পাশে এসে বসে পড়ল উলফ। খবর দিতাম আপনাকে, রাইট বললেন, কিন্তু ছেলেদের জন্য চিন্তায় পড়ে গিয়েছিলাম। ধোঁয়া দেখে ছুটে এসেছি, উলফ জানালো। বাসায় ছিলাম। চিৎকার করে উঠল জনতা। অ্যাডাবের কাছ থেকে হুড়োহুড়ি করে সরে চলে এলো ফায়ারম্যানরা। বিকট শব্দ করে ধসে পড়ল বাড়িটার ছাদ। লাফ দিয়ে যেন আকাশে উঠে গেল আগুনের শিখা। পুরনো বিল্ডিংটার পুরো দেয়ালগুলো দাঁড়িয়ে রয়েছে এখনো, কিন্তু সেদিকে নজর দিল না ফোরম্যানেরা। ছাদটা যেখানে ধসে পড়েছে সেখানে আর রাস্তার দিকে বেরিয়ে আসার আগুনের উপর পানি ছিটাচ্ছে। মিসেস সাইমনের দিকে তাকালো কিশোর। মহিলা কাঁদছেন। কাঁদবেন না, অনুরোধ করলো উলফ। প্লিজ মিসেস সাইমন, বাড়ি তো গেছে একটা, আর তো কিছু না। তোমার বাবার এত সাধের পাবলিশিং হাউস, ফোঁপাতে শুরু করলেন মিসেস সাইমন। কি যে ভালোবাসতেন তিনি। জানি, বেঁধে গেছে মানুষজনের যে। থেমে গেল তরুণ প্রকাশক। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ছেলেদের দিকে। সবশেষে বেরিয়েছি আমরা, রবিন বলল। তিনজনই ভালো আছি, জখম টখম হয়নি। জোর করে মুখে হাসি ফোটালো উলফ। মিসেস সাইমনের দিকে ফিরে বলল, এটাই হলো আসল কথা, কেউ আহত হয়নি, আর নোবার প্রেসেও পথে বসবার অবস্থা হয়নি। ক্ষতি অবশ্যই হয়েছে, তবে কাটিয়ে ওঠা যাবে। বইয়ের মাল মশলা সব ওয়্যার হাউসে যত্ন করে রাখা আছে, নষ্ট হবে না। এমনকি মিস ম্যাকফির পাণ্ডুলিপিটাও নিরাপদেই আছে। আছে?
মিসেস সাইমনের প্রশ্ন। আছে, ব্রেফ কেসে ভরে বাড়ি নিয়ে গিয়েছি। তার মানে বুঝতেই পারছেন খুব একটা ক্ষতি। আরেকবার কথার মাঝখানে থেমে যেতে হলো উলফকে। ক্যামেরা নিয়ে রাস্তা ধরে এগিয়ে আসছে একজন মানুষ। ওহ, এসে গেছে, উলফ বলল। কি করে যে খবর পায় এরা? টেলিভিশন ভালোই স্টোরি কভার করুক, একটা ফোন করতে হবে। কাকে জানতে চাইলেন মিস্টার হেস। লেমিলডিফকে, তাকে জানাতে হবে পাণ্ডুলিপি ঠিক আছে, খবর পাবেই। জানবে নোভার প্রেস চলে গেছে, আগে থেকেই জানিয়ে না রাখলে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যাবে। কোণের পেট্রোল পাম্পটার দিকে রওনা হলো উলফ। ঠিক ওই সময় একটা লোকের উপর চোখ পড়ল কিশোরের। রাস্তা পেরোচ্ছে লোকটা, ফ্যাকাশে হয়ে গেছে চেহারা, মাথার একটা কাটা থেকে রক্ত পড়ছে। খাইছে বলে উঠল মুসা। গাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ে লোকটার শার্টের সামনেটা ভেজে গেছে। ব্যাপারটা কি? হাইমার বললেন। পা বাড়ালো কিশোর। এই সময় পথের উপরই লুটিয়ে পড়ল লোকটা। ছুটে গেল একজন ফায়ারম্যান, তাকে সাহায্য করতে গেল দুজন পুলিশ। চিৎ করে শোয়ালো তাকে, দ্রুত পরীক্ষা করলো কপালের কাটাটা। দেখি তো দেখি, মনে হয় চিনি, বলে ভিড় ঠেলে এগিয়ে এলো একজন মোটা মহিলা। পুলিশকে বলল, ওকে চিনি, ওই যে ওখানে কাজ করে, ফিল্মের কাজকর্ম হয়। গ্রিন পিকচার ল্যাবরেটরিটা দেখালো সে। নোভার প্রেসের পাশে লাল ইটের একটা বাড়ি। বহু পার তাকে ওখানে ঢুকতে বেরোতে দেখেছি। উঠে দাঁড়ালো একজন পুলিশ। অ্যাম্বুলেন্স ডাকতে হবে, সঙ্গীকে বলল সে। তারপর যাবো ফিল্ম ল্যাবে, খোঁজ খবর নেওয়া দরকার। এখন কিছু বলতে পারবে বলে মনে হয় না। হুঁশ ফিরতে কতক্ষণ লাগে কে জানে। টেলিভিশনের লেট নাইট নিউজে সংক্ষিপ্তভাবে জানালো হলো নোভার প্রেসে আগুন লাগার কথা। চাচা চাচির পাশে বসে খবরটা শুনল কিশোর। পরদিন সকালে তাড়াতাড়ি উঠে পড়ল লস অ্যাঞ্জেলস নাও শোতে আগুন লাগবার সচিত্র প্রতিবেদন দেখার জন্যে। আবার কি দেখছিস? রেগে গেলেন মেরি চাচি। রান্নাঘরের কাউন্টারে রাখা পোর্টেবল টিভিটা দেখছে কিশোর। একবার যে মরতে মরতে বেঁচে এসেছিস, আক্কেল হয়নি? এত আগ্রহ কেন আর? চেয়ারে বসে পড়ে কমলার রসে চুমুক দিল কিশোর। লোকটার খবর টবর বলতে পারে। রাস্তায় পড়ে গিয়েছিল যে লোকটা। চাচিও বসে পড়লেন দেখার জন্যে। আরেক কাপ কফি ঢেলে নিলেন রাশেদ পাশা। টেলিভিশনের পর্দায় সংবাদ পাঠক এডি কনসারের চেহারা বিষণ্ণ গম্ভীর। গতকাল সান্তা মনিকায় মস্ত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, বলল সে। প্যাসিফিক অ্যাভিনিউতে ঐতিহাসিক নোভার অ্যাডাবে আগুন লেগেছিল বিকেল 6টার দিকে। তখন অফিস ছুটি হয়ে গেছে। নোভার প্রেসের 3জন জুনিয়র মেল ক্লার্ক ছাড়া আর কেউ ছিল না ভেতরে। আগুনে আটকা পড়ে ওরা, তবে ফায়ারম্যানরা তাদের উদ্ধার করে। ওদের কারো কোনো ক্ষতি হয়নি। পর্দা থেকে সরে গেল কনসারের মুখ। তার জায়গায় দেখা গেল নোভার প্রেসের ধুমায়িত ধ্বংসস্তূপ। আড়াল থেকে তার কণ্ঠ শোনা যাচ্ছে। অ্যাডোব বিল্ডিংটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। টাকার ক্ষতি আনুমানিক $50 লক্ষ। আগুন লেগে বাড়িটা যখন পুড়ছে তখন একটা ডাকাতি হচ্ছিল পাশের বাড়িটায়, গ্রিন পিকচার ল্যাবরেটরিতে। পুলিশ পরে জানতে পেরেছে সেটা বিকেল 5টা থেকে 6টার মধ্যে ঢুকেছিল ডাকাতেরা। পুরনো ফিল্ম সংরক্ষণের ব্যাপারে বিশেষজ্ঞ ওই ল্যাবরেটরি। 30 বছর আগে থালিয়া ম্যাকফির অভিনীত ছবির 100-রও বেশি রিল নিয়ে কাজ করছে ওরা। একসময় বেশ উঁচু দরের অভিনেত্রী ছিলেন মিস ম্যাকফি। তার অভিনীত অনেকগুলো ছবির নেগেটিভ বিক্রি করেছেন হারভে ভিডিওর কাছে। ওই কোম্পানি আমাদের এই টিভি স্টেশন KLMCর মালিক। আবার পর্দায় দেখা গেল কনসারকে। ডাকাতির একজন প্রত্যক্ষদর্শীকে পাওয়া গেছে বলে পুলিশের ধারণা। ল্যাবরেটরিতে টেকনিশিয়ানের কাজ করে সে, নাম নীল ওম্যান। ডাকাতেরা লোকটাকে পিটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোনো মতে রাস্তায় বেরিয়ে এসেছিল লোকটা, ওখানে এসে বেহুঁশ হয়ে পড়ে গিয়েছিল। আজ সকালে সান্তা মনিকা হাসপাতালে তার হুঁশ ফিরেছে। ডিটেকটিভদের কাছে সে বিবৃতি দেবে বলে আশা করছে পুলিশ। সামনের বারান্দায় পায়ের আওয়াজ হলো। কলিং বেল বাজলো। উঠে গিয়ে দরজা খুলে দিল কিশোর। রবিন আর মুসা ঢুকলো। খবর দেখেছো? মুসা বলল। ভোরেরটা দেখেছি আমি। সান্তা মনিকা ল্যাব থেকে অনেকগুলো সিনেমার রিল চুরি করে নিয়ে গেছে। আর ছবিগুলো কার জানো? যোগ করলো রবিন। থালিয়া ম্যাকফির। যোগাযোগটা কেমন লাগছে? কাকতালীয় না? বেশি কাকতালীয়।
ঘোষণা করল কিশোর। তার পিছু পিছু রান্নাঘরে চলে এলো 2 সহকারী গোয়েন্দা। টেলিভিশনে তখনও মিস ম্যাকফির কেসের লেটেস্ট নিউজ দিচ্ছেন কনসার। আজ সকালে হার্ভে ভিডিওর প্রেসিডেন্ট মিস্টার হক জেলমারের কাছে একটা টেলিফোন আসে। তাকে বলা হয় $25 লাখ নগদ দিলে ফিল্মগুলো আবার ফিরিয়ে দেওয়া হবে। ছবিগুলো খুব দামি, কোনো সন্দেহ নেই। এখনো হ্যাঁ না কিছুই বলেননি মিস্টার জেলমার। আশ্চর্য, মুসা বলল। পুরনো ফিল্ম চুরি করে নিয়ে গিয়ে এখন টাকা দাবি করছে। বলে চলেছে কনসার। কাল বিকেলে সান্তা মনিকা ফিল্ম ল্যাবরেটরিতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি। ক্রাইম রিপোর্টার হেনরি ফগ দেখা করেছেন লেমেল ডেফের সঙ্গে। বহু বছর ধরে মিস ম্যাকফির বিজনেস ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মিস্টার ডেভ। টেপ করে আনা সেই সাক্ষাৎকার দেখুন এখন। মায়ে টেলিভিশন মনিটরের দিকে তাকালো কনসার। পর্দায় দেখা গেল আরেকজন লোককে। রোদে পোড়া মুখ, সাদা চুলের বোঝা মাথায়, হাতে মাইক্রোফোন নিয়ে ফায়ারপ্লেসের সামনে একটা কাঠের চেয়ারে বসে রয়েছে। পেছনের ম্যান্টেলে রাখা একটা ঘড়িতে সময় দেখা যাচ্ছে 9:30। গুড ইভিনিং লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, লোকটা বলল। আমি হেনরি ফগ বলছি, KLMCর ক্রাইম রিপোর্টার, ম্যালিবুর কাছে ম্যাকফি স্টেট থেকে। আজ বিকেলে গ্রিন পিকচার ল্যাবরেটরি থেকে কতগুলো ফিল্ম ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছে, সে সম্পর্কেই এখন কথা বলবো মিস ম্যাকফির অনেক দিনের বন্ধু আর বিশ্বস্ত কর্মচারী মিস্টার লেমেল ডেফের সঙ্গে। আশা করি মিস থালিয়া ম্যাকফির কথাও কিছু বলবেন আমাদেরকে তিনি, যা শোনার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকরা। ফগের ওপর থেকে সরে গেল ক্যামেরা। দেখা গেল লেমেল ডেফকে। ক্রাইম রিপোর্টারের আকর্ষণীয় চেহারার কাছে তাকে নোংরাই লাগছে। চোখে পড়ার মতো কোনো ব্যক্তিত্ব নয়। যাই হোক, বেশ গুরুগম্ভীর একটা ভঙ্গি নিয়েছেন তিনি, যেন বোঝানোর একটা চেষ্টা করছেন যে ফগের চেয়ে কোনো অংশে কম নন তিনি। মিস্টার ফগ, বললেন তিনি, আমি শিওর মিস ম্যাকফিকে ভালোভাবে মনে রেখেছেন আপনারা। যদি ভুল না হয় আমার, আপনিও অভিনয় করেছেন এক সময়। মিস ম্যাকফির শেষ ছবি দি অ্যাসফেডেল স্টোরিতে কটন মাদারের অভিনয় করেছিলেন। ওটাই ছিল আপনার প্রথম ছবি, তাই না? হ্যাঁ, স্বীকার করলেন ফগ। কিন্তু এবং শেষ, বাধা দিয়ে বললেন ডিভ। লোকটা অভদ্র, বলে উঠলেন মেরি চাচি। এমন করে বলে নাকি কেউ? মনে হয় মিস্টার ফগকে পছন্দ করে না। হতে পারে, কিশোর বলল। লাল হয়ে গেছে ফগের মুখ। তাড়াতাড়ি অন্য প্রসঙ্গে সরে যাওয়ার চেষ্টা করলেন। ফিল্মগুলো চুরি হয়ে গেছে শুনে নিশ্চয়ই খুব চিন্তায় পড়ে গেছেন মিস ম্যাকফি। তার সঙ্গে কথা বলতে চাই। রিপোর্টারদের সঙ্গে দেখা করেন না মিস ম্যাকফি, আর এখন তিনি বিশ্রাম নিচ্ছেন। ডাক্তার তাকে ঘুমের ওষুধ প্রেসক্রাইব করে গেছেন। ফিল্মগুলো ডাকাতি হওয়ায় মন খুব খারাপ হয়ে গেছে তার। হবেই, মোলায়েম গলায় সহানুভূতি জানালেন ফগ। মিস্টার ডেভ, অভিনয় ছেড়ে দেওয়ার পর মিস ম্যাকফির কোনো ছবি আর দেখা হয়নি। এখন কি কারণে টেলিভিশন কোম্পানিকে? মিস্টার ডেভ, অভিনয় ছেড়ে দেওয়ার পর মিস ম্যাকফির কোনো ছবি আর দেখানো হয়নি। এখন কি কারণে টেলিভিশন কোম্পানিকে ছবিগুলো বিক্রি করে দিলেন তিনি? হাসলেন ডিভ। 30 বছর আগে স্টুডিও এক্সিকিউটিভরা বুঝতে পারেনি টেলিভিশনে কতখানি সাড়া জাগাবে ওসব ছবি, কতটা আবেদন সৃষ্টি করবে। তবে মিস ম্যাকফি বুঝতে পেরেছিলেন। টেলিভিশনের ভবিষ্যৎ সম্পর্কে খুব উঁচু ধারণা ছিল তার, যদিও জিনিসটা তার তেমন পছন্দ নয়। তিনি টেলিভিশন দেখেন না? না, দেখেন না। তবে 30 বছর আগে ঠিকই বুঝতে পেরেছিলেন কতটা জরুরি হয়ে উঠবে এই যন্ত্রটা। তাই যতগুলো ছবিতে অভিনয় করেছেন সবগুলোর কপিরাইট কিনে নিয়েছিলেন। 3 হপ্তাহ আগে ঠিক করেছেন তিনি, সময় হয়েছে এবার বিক্রি করা যায় ছবিগুলো। হার্ভে ভিডিওর সঙ্গে একটা চুক্তিপত্র সই করলেন। আজ সকালে নেগেটিভগুলো নিয়ে যায় কোম্পানি। মেরামত আর পরিষ্কার করার জন্য পাঠিয়ে দেয় গ্রিন পিকচার ল্যাবরেটরিতে। তার মানে ছবিগুলো পাওয়া না গেলে পুরো ক্ষতিটা হবে হার্ভে কোম্পানির, ফগ বলল। হ্যাঁ, তবে তার চেয়ে বেশি ক্ষতি হবে সারা দুনিয়ার। মিস ম্যাকফি খুব বড় অভিনেত্রী। মনে রাখার মতো অনেক চরিত্রে অভিনয় করেছেন তিনি। ক্লিওপেট্রা, জোয়ান অফ আর্ক, ক্যাথরিন দ্য গ্রেট অফ রাশিয়া,
হেলেনা ট্রয়, ছবিগুলো পাওয়া না গেলে এসব রেকর্ড চিরতরে হারিয়ে যাবে। অবশ্যই খুব খারাপ হবে সেটা, ফক বলল। যারাই করেছে কাজটা গুরুতর অপরাধ করেছে, খুব অন্যায়। আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যত শীঘ্রই সম্ভব 2 ডাকাতকে খুঁজে বের করবেন, উদ্ধার করবেন ফিল্মগুলো। ক্যামেরা আরো কাছে সরে গেল, বড় হলো ফগের মুখ, সামনে এসে গেল। তার বক্তব্যের আন্তরিকতা মুখেই প্রকাশ পাচ্ছে। বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি হেনরি ফগ বলছি, ম্যাকফি এস্টেট থেকে, যেখানে বাস করছেন এই বিখ্যাত অভিনেত্রী। যে জায়গার অপরূপ সৌন্দর্য তাকে কাজের প্রেরণা জাগিয়েছে বলে আমরা বিশ্বাস করি, এবং যে জায়গা তাকে সবসময় লুকিয়ে রেখেছে তার অসংখ্য ভক্ত আর বন্ধুদের কাছ থেকে, যাদের সঙ্গে দেখা করতে চাননি তিনি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। শূন্য হয়ে গেল পর্দা। তারপর আবার ফুটল কনসার্টের মুখ। এবার অন্যান্য সংবাদ শুরু করলো সে। সেটটা অফ করে দিল কিশোর। বিজ্ঞাপন করে গেল যেন একেবারে পাবলিসিটি স্ট্যান্ড, আপন মনেই বলল সে। তবে তা হয়তো নয়। বন্ধুদের দিকে তাকালো। মিস ম্যাকফির মেমোরিয়ালসের কথা বলার একটা বড় সুযোগ হারালেন মিস্টার ডেভ। বিজ্ঞাপনের জন্য হলে এটাও বলার কথা বাদ রাখতেন না। ঠিক এই সময় বারান্দায় কি যেন পড়ে গেল। ধুর, বলে উঠল একটা বিরক্ত কণ্ঠ। প্রায় ছুটে গিয়ে দরজা খুলল কিশোর। বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন উলফেস। একটা ফুলের টব ভাঙলাম, সরি। লিভিং রুমে ঢুকলো সে। কিশোর, সাহায্য লাগবে আমার। তার চোখের কোণে কালি পড়েছে। হ্যানসন বলেছে তোমাদের খুব বুদ্ধি, ভালো কাজ করতে পারো। 3 গোয়েন্দার সাহায্য চাই আমি। বড় কোনো গোয়েন্দা সংস্থায় হয়তো যেতে পারতাম, কিন্তু খরচ দিতে রাজি হবে না চাচা। রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে রবিন আর মুসা। কৌতূহলী হয়ে উঠেছে উলফকে দেখে। কি হয়েছে জানতে চাইল কিশোর। ম্যাকফি মেমোয়ার্স, উলফ জানালো। স্মৃতি কথার পাণ্ডুলিপি চুরি করে নিয়ে গেছে কেউ। স্বীকার করছে আমি চলাফেরায় ভারী, অনেক কিছুই গোলমাল করে ফেলি। উলফ বলল, জিনিসপত্র ভেঙে ফেলি, হোঁচট খেয়ে পড়ি, কিন্তু ব্যবসা ভালোই বুঝি। ওখানে গোলমাল করি না। পাণ্ডুলিপিটা আমি হারাইনি, জোর গলায় বলতে পারি চুরি গেছে ওটা। ননসেন্স, বিড়বিড় করে বললেন হাইমার হেস। রকি বিচ থেকে 3 গোয়েন্দাকে পশ্চিম লস অ্যাঞ্জেলেসের উঁচু উঁচু যে বাড়িগুলো রয়েছে সেখানে গাড়িতে করে নিয়ে এসেছে উলফ। ওদের অ্যাপার্টমেন্টে আধুনিক বাড়ি, সিকিউরিটি সিস্টেম খুব কড়া। সোনিক ডিভাইসের সাহায্যে খোলে গ্যারেজের দরজা। লবি থেকে যে দরজাটা ইনার কোর্টে গিয়ে ঢুকেছে সেটাতে নজর রেখেছে ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরা। লিভিং রুমে ঢুকে হাইমারকে সোফায় বসে থাকতে দেখেছে 3 গোয়েন্দা। দাঁতে চেপে ধরা লম্বা সরু একটা চুরুট। ছাদের দিকে তাকিয়েছিলেন শূন্য দৃষ্টিতে। ওই পাণ্ডুলিপি নিয়ে সময় নষ্ট করতে আমি নারাজ, ঘোষণা করে দিলেন তিনি। ভুলে কোথাও রেখে দিয়েছ, মনে নেই আর? তোমার যা স্বভাব, ঠিকই বেরোবে কোনখান থেকে দেখো। আর এজন্যে কোনো গোয়েন্দা আমাদের দরকার নেই। ম্যাগনিফাইং গ্লাস আর আঙ্গুলের ছাপ তোলার পাউডার নিয়ে এসে ছকছক করবে কয়েকটা ছোকরা, সেটা আরো অসহ্য। পাউডার আনিনি আমরা স্যার, কিশোর বলল। কৃতজ্ঞ করেছ আমাকে আর কি। ছাদের দিক থেকে চোখ সরালেন না হাইমার। ওলফ, বিমা কোম্পানির লোক এসেছিল, গাধার মতো অনেক প্রশ্ন করেছে, জবাব দেয়নি। ওর কথাবার্তাই পছন্দ হয়নি আমার। এমন ভাবে বলছিল যেন পোড়াবাড়ির জন্য ক্ষতিপূরণের টাকাটা পেলে আমার বিরাট লাভ হয়ে যাবে। চাচা, প্রশ্ন তো করবেই ওরা। তাই বলে লোককে চোরের মতো জেরা করবে নাকি? ধমকে উঠলেন হাইমার। টাকা দিতে দেরি না করলে খুশি হই আমি। অফিস ঠিকঠাক করে আবার চালু করতে হবে, বহু টাকা বেরিয়ে যাবে। পাণ্ডুলিপিটা পেলে আমি কাজ শুরু করে দিতে পারতাম। তাহলে খোঁজো। খুঁজেছি, নেই। উলফ, আমরা যদি খুঁজি আপত্তি আছে? কিশোর জিজ্ঞেস করল। আপনি যখন বলছেন নেই তো নেই, তবুও আরেকবার খুঁজতে অসুবিধে কি? বেশ, দেখো না। রাজি হলো উলফ। বসে রইল সে চাচার সঙ্গে।
মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছে চাচার উপর, বিরক্ত। নজরেই বোঝা যায়। তন্ন তন্ন করে খুঁজল ছেলেরা প্রতিটি আসবাবপত্রের পেছনে, আনাচে কানাচে, আলমারি আর বুককেসের ভেতরে। পাওয়া গেল না পাণ্ডুলিপিটা। নেই, অবশেষে বলল কিশোর। গোড়া থেকে শুরু করা যাক আবার। কখন দেখেছেন ওটা নেই? নোটবুক আর পেন্সিল নিয়ে তৈরি হয়েছে রবিন, উলফের বক্তব্য লিখে নেয়ার জন্যে। কাল রাতে এই 9:15 9:30 নাগাদ বাসায় এনে ব্রিফকেস থেকে খুলে পাণ্ডুলিপিটা পড়ছিলাম। এই সময় আগুন দেখে ছুটলাম। ফিরে এসে আর পড়ার মানসিকতা রইল না। মনে হলো পরিশ্রম করা দরকার মনটাকে শান্ত করার জন্য। তাই পাণ্ডুলিপিটা কফি টেবিলের ওপর রেখে কাপড় বদলে সুইমিং স্যুট পরে চলে গেলাম পুলে সাঁতার কাটার জন্যে। আপনি কি তখন এখানে ছিলেন স্যার? হাইমারকে জিজ্ঞেস করল কিশোর। মাথা নাড়লেন তিনি। কাল রাতে বন্ধুদের সঙ্গে তাস খেলতে গিয়েছিলাম, 2টোর সময় ফিরেছি। আর আপনি যখন পুল থেকে ফিরে এলেন, উলফের দিকে তাকিয়ে বলল কিশোর, পাণ্ডুলিপিটা তখন নেই, তাই না? হ্যাঁ, ঘরে ঢোকেই দেখেছি নেই। আপনি পুলে যাওয়ার পর কি তালা খোলা ছিল দরজার? খোলা রেখে বেরোনোর অভ্যাস আছে? কখনো না, তালা দেওয়া ছিল। আমি শিওর হচ্ছি, তার কারণ চাবি নিতে ভুলে গিয়েছিলাম। পরে ম্যানেজারের কাছে রাখা বাড়তি চাবি দিয়ে খুলে ঢুকেছি। উঠে গিয়ে দরজার নব, তালা সব পরীক্ষা করতে লাগলো কিশোর। জোর করে তালা খোলার কোনো চিহ্ন নেই। আর লবির দরজাটা নিশ্চয়ই সবসময় তালা দেয়া থাকে, তাই না? তাছাড়া এই ঘরটা 12 তলায়, জানালা দিয়ে ঢোকাও সম্ভব নয়। তার মানে যেই ঢুকুক তার কাছে চাবি থাকতেই হবে। মাথা নাড়ল উলফ। বাড়তি কোনো চাবির কথা নেই। ম্যানেজারের কাছে যেটা আছে সেটা মাস্টার কি। আর ম্যানেজার লোকটা আছে বহু বছর ধরে, তাকে বিশ্বাস করি আমরা। নোটবুক থেকে মুখ তুলল রবিন। চাবির গোছা তাহলে আপনার কাছে এক সেট, আর আপনার চাচার কাছে এক সেট, এই? একটু ভাবল উলফ। বাড়তি গোছা বাড়িতে নেই, তবে আর এক সেট আছে আমার ডেস্কে, অফিসে। আমার কাছে যেটা সবসময় থাকে, সেটা হারিয়ে গেলেও যাতে বিপদে না পড়ি সেজন্য রেখেছিলাম গোছাটা। তবে এখন আর বলে লাভ নেই, ডেস্ক গেছে পুড়ে। ওই চাবি আর পাওয়া যাবে না। মাথা তোলালো কিশোর। সেরকমই লাগছে। দরজার কাছ থেকে সরে এসে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে নিচের পুলের দিকে তাকালো। এখানে ঢোকা কঠিন, কিন্তু ঢুকেছিল লোকটা, আনমনে বলল সে। এই ঘরে ঢুকেছিল, কফি টেবিলে পাণ্ডুলিপিটা দেখেছিল, তুলে নিয়ে চলে গেছে। কি করে করলো? পাশে এসে দাঁড়ালো মুসা। পুলের দিকে না তাকিয়ে সে তাকালো আকাশের দিকে। ছাদের উপর দিয়ে উড়ে এসে খোলা জানলা দিয়ে ঢুকেছে, খুব ছোট্ট একটা হেলিকপ্টারে করে। এটাই একমাত্র জবাব। হেলিকপ্টার কেন? ঝাড়ু বাঁধা ঠান্ডা হলে আরো ভালো, তিক্ত কণ্ঠে বললেন হাইমার। ডাইনিরা যেগুলোতে চড়ে চলাফেরা করে, তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায়। কোনো ডাইনি এসেই নিয়ে গেছে। এমন ভঙ্গিতে তাকালো উলফ যেন তার মাথায় বাড়ি মারা হয়েছে। ডাইনি কেন? হেলিকপ্টারের যুক্তিটার থেকে এটা ভালো না? আশ্চর্য, পাণ্ডুলিপিটা কিছু দূর পড়েছি আমি, তাতে ডাইনির কথা লেখা আছে। আর হলিউডের ভেতরের মানুষদের সম্পর্কে উদ্ভট কথাবার্তা। একজন পরিচালকের কথা বলেছেন, মিস ম্যাকফি। লোকটার নাম ওয়েজলি থরগুড। একটা ডিনার পার্টি নাকি দিয়েছিলেন। মিস বলেছেন লোকটা নাকি জাদুকর, কালো ডাইনি। সাইমন ম্যাকডাসের পেন্টাকল পড়তো। পকেট থেকে কলম বের করে একটা খামের ওপর আঁকতে শুরু করলো উলফ। এই যে পাণ্ডুলিপিতে এরকম একটা পেন্টাকল আঁকা ছিল, একটা চক্রের ভেতরে 5 কোণাওয়ালা তারা। মিস ম্যাকফি বলেছেন পেন্টাকলটা সোনার তৈরি, মাঝখানে রুবি পাথর বসিয়ে একটা চক্র আঁকা। সাইমন ম্যাগাসের নাম আগেই শুনেছি আমি। প্রাচীন রোমের জাদুকর ছিল সে। লোকে বলে সে নাকি উঠতে পারতো। চমৎকার, হাত ফেলে দিলেন হাইমার। তাহলে তো মিটেই গেল। মিস ম্যাকফির এই জাদুকর বন্ধুটি ওই পেন্টাকল পরে উড়ে এসে ঢুকেছে ঘরে, পাণ্ডুলিপিটা নিয়ে চলে গেছে, যাতে কেউ জানতে না পারে তার মতো একটা দুষ্ট জাদুকর এখনো আছে আমেরিকায়। উড়ে আর যেই এসে থাকুক, হাসলো না কিশোর। ওয়েজলি থরগুড নন,
10 বছরেরও বেশি আগে তিনি মারা গেছেন। উলফ, ওরকম উদ্ভট কাহিনী আরো কিছু ছিল পাণ্ডুলিপিটায়? মাথা নাড়ল উলফ। জানি না, বেশি দূর পড়তে পারিনি, তবে থাকতে পারে। অনেক ধরনের লোকের সঙ্গে পরিচয় ছিল মিস ম্যাকফির। সেজন্যই বুঝলেন, মনে হয় এই কারণেই চুরি হয়েছে পাণ্ডুলিপিটা। সেই লোকটা চাইছে মেমোয়ার্সটা প্রকাশিত না হোক। কিন্তু এটা যে এখানে আছে সেই লোক কি করে জানলো? সহজ। পায়চারি শুরু করলো কিশোর। উত্তেজনায় কুঁচকে গেছে ভ্রু। উলফ, কাল রাতে আপনি লেমেল ডিফকে ফোন করে বলেছিলেন পাণ্ডুলিপিটা নিরাপদে রয়েছে। নিশ্চয়ই তিনি বলেছেন মিস ম্যাকফিকে। উলফ, কাল রাতে আপনি লেমেল ডিফকে ফোন করে বলেছিলেন পাণ্ডুলিপিটা নিরাপদে রয়েছে। নিশ্চয়ই তিনি বলেছেন মিস ম্যাকফিকে। তারপর মিস ম্যাকফি তার কোনো বন্ধুকে বলেছেন, কিংবা ডিফ বলেছেন তার কোনো বন্ধুকে। এভাবে ছড়াতে পারে খবরটা। তাহলে মিস ম্যাকফি বলেননি, ডিফ বলেছে। মহিলা নাকি টেলিফোনই ব্যবহার করেন না, তবে ডিফ নিজে খবরটা ছড়িয়ে থাকতে পারে। ক্ষতিটা কি হতে পারে সেটা না জেনেই মিস ম্যাকফির সেক্রেটারি এখনো তার সাথেই থাকে। তার নাম এলিনা ফিউজ। সেও বলে থাকতে পারে। তা পারে। মিস ম্যাকফির সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো। আপনি ব্যবস্থা করতে পারেন? তাকে জিজ্ঞেস করতে পারেন কার কার সম্পর্কে লিখেছেন। আমার সঙ্গে দেখা করবেন না তিনি, কারো সঙ্গেই করেন না, যা করার ডিফই করেন। তাহলে ডিফের সঙ্গেই কথা বলুন, নিশ্চয়ই তিনি পড়েছেন পাণ্ডুলিপিটা। গুঙিয়ে উঠল উলফ। কিন্তু তার সঙ্গে এখন দেখা করতে চাই না আমি। করলেই অ্যাডভান্সের কথা জিজ্ঞেস করবেন, আর পাণ্ডুলিপি না পড়ে সেটা দিতে চাই না আমি। আছি মাত্র একটা কপি, সেটাই খুঁজে বের করতে হবে, নইলে পাণ্ডুলিপি হারানোর কথা শুনলে স্ট্রোক করেই মারা যাবেন বেচারা। তাহলে তাকে বলার দরকার নেই, পরামর্শ দিল কিশোর। বলবেন ওটা ছাপার ব্যাপারে কিছু আইনগত বাধা আছে এখন। অ্যাডভান্স দেওয়ার আগে আপনার উকিলের সাথে আলোচনা করতে চান। জিজ্ঞেস করবেন পাণ্ডুলিপিতে লেখা কাহিনীগুলো যে সত্যি তার কোনো প্রমাণ দিতে পারবেন কিনা মিস ম্যাকফি। আরও জিজ্ঞেস করবেন কারোর সাথে এখনও তার যোগাযোগ আছে কিনা। এলিনা ফিউজেরও আছে কিনা তাও জিজ্ঞেস করতে পারেন। আমি পারবো না, গোলমাল করে ফেলবো। ঠিক বুঝে ফেলবে ডিভ, কোনো কিছু গড়বড় হয়েছে। তাহলে কিশোরকে সাথে নিয়ে যান, মুসা বলল। লোকের কাছ থেকে কথা আদায় করতে ওস্তাদও। ওরা বুঝতেই পারবে না যে বেফাস কথা বলে ফেলেছে। কিশোরের দিকে তাকালো উলফ। সত্যি পারবে? পারবো। বেশ। পকেট থেকে একটা অ্যাড্রেস বুক বের করে ফোনের দিকে এগোলো উলফ। কাকে করবে জিজ্ঞেস করলেন হাইমার। লেমেল ডিফকে। হ্যাঁ, আজ বিকেলেই কিশোরকে নিয়ে দেখা করতে যাচ্ছি তার সঙ্গে। এখানেই শেষ হচ্ছে জাদুচক্র এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।